আসসালামু আলাইকুম। ইরানে 2 দিনের হামলায় যুক্তরাষ্ট্র খরচ করেছে $6 বিলিয়ন অস্ত্র। ইরানের হামলা থেকে নিরাপত্তা দিতে ব্যর্থ যুক্তরাষ্ট্র বিকল্প পথ খুঁজছে আরবরা। ইরান যুদ্ধে বদলে যাবে বিশ্ব ব্যবস্থা। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সুরভি তিবা। আজ জানাবো ইরান যুদ্ধ বিষয়ক গুরুত্বপূর্ণ কিছু খবর। ইরান যুদ্ধের প্রথম 2 দিনে যুক্তরাষ্ট্র $6 বিলিয়ন মূল্যের অস্ত্র খরচ করেছে। খুব শীঘ্র এই ব্যয় $50 বিলিয়ন ছাড়িয়ে যাবে। মঙ্গলবার ওয়াশিংটন পোস্ট প্রকাশ করেছে এই তথ্য। এর আগের দিন সোমবার কংগ্রেশনাল বাজেট অফিসের প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ 5 মাসে যুক্তরাষ্ট্র $1 ট্রিলিয়ন বা $1000 বিলিয়ন ঋণ গ্রহণ করেছে বিভিন্ন উৎস থেকে। গত বছর অক্টোবর থেকে চলতি বছর ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই ঋণ নিয়েছে দেশটি। এর ফলে যুক্তরাষ্ট্রের মোট ঋণের পরিমাণ এখন প্রায় $39 ট্রিলিয়ন। ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, ইরান যুদ্ধের কারণে ট্রাম্প প্রশাসন অতিরিক্ত প্রতিরক্ষা বাজেট চেয়ে প্রস্তাব দিতে যাচ্ছে কংগ্রেসে। এদিকে ইরান আগ্রাসনের কারণে যুক্তরাষ্ট্রের সর্বত্র ছড়িয়ে পড়েছে অস্থিরতা। প্রচণ্ড চাপে রয়েছে ট্রাম্প প্রশাসন। সামরিক অভ্যুত্থানের চেয়ে আরব রাজারা তাদের দেশের সেনাবাহিনীকে শক্তিশালী করেনি। ফলে নিরাপত্তার জন্য তথা সিংহাসন টিকিয়ে রাখার জন্য উপসাগরীয় অঞ্চলের আরব দেশগুলো যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল। কিন্তু ইরানের হামলা থেকে আরব দেশগুলোকে বর্তমানে নিরাপত্তা দিতে চূড়ান্ত রূপে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র। কেবল সংযুক্ত আরব আমিরাতেই ইরানে 1 সপ্তাহে 1,500 ড্রোন হামলা চালিয়েছে বলে স্বীকার করেছে আমিরাত সরকার। ইরানের শত শত ব্যালিস্টিক মিসাইল ও হাজার হাজার ড্রোন প্রতিহত করতে গিয়ে এয়ার ডিফেন্স মিসাইলের ভান্ডার শূন্য হওয়ার পথে আরবদের। এ অবস্থায় বিভিন্ন আরব দেশ চিন্তা করছে তারা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ছায়াতলে থাকবে কিনা সে বিষয়ে। সামরিক বিশেষজ্ঞরা মনে করেন, আরব রাষ্ট্রগুলোর পক্ষে আমেরিকান ঘাঁটি সরানোর সিদ্ধান্ত নেওয়া বেশ কঠিন। কারণ উপসাগরীয় দেশগুলোর একমাত্র উপার্জনের জায়গা হলো অপরিশোধিত খনিজ তেল। বিশ্ববাজারে তা বিক্রি হয় ডলারে। ঘাঁটি সরাতে বললে সেই অর্থ রোজগারের সুবিধা থেকে তাদের বঞ্চিত করতে পারে যুক্তরাষ্ট্র। এর ফলে ধসে যেতে পারে সৌদি, আমিরশাহী, কাতার, কুয়েত বা বাহরাইনের অর্থনীতি। গত শতাব্দীর 60-এর দশক পর্যন্ত আরবদের তাদের নিরাপত্তা দিত ব্রিটিশ আর্মি। 1969 সালে নিক্সন ডক্ট্রিন ঘোষণার পর সেই দায়িত্ব কাঁধে তুলে নেয় যুক্তরাষ্ট্র। গোড়ার দিকে পারস্য উপসাগরে 2 স্তম্ভ বা 2 পিলার্স নীতি নিয়ে চলছিল ওয়াশিংটন। এর একদিকে ছিল সৌদি আরব এবং অপরদিকে ইরান। কিন্তু 1979 সালে ইরানি বিপ্লবে বদলে যায় যাবতীয় হিসাব। রাজতন্ত্রের অবসান ঘটিয়ে ইসলামী প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে তেহরান। যুক্তরাষ্ট্রের প্রভাব থেকে বের হয়ে ইরান পরিণত হয় যুক্তরাষ্ট্রের শত্রু রাষ্ট্রে। তখন থেকেই আঞ্চলিক ভারসাম্যে ফাটল চওড়া হতে শুরু করে। ইসলামীয় বিপ্লবের 1 বছরের মধ্যেই প্রতিবেশী ইরাক হামলা করে ইরানের উপর। এর পেছনে ছিল যুক্তরাষ্ট্র ও আরব রাজাদের মদদ। টানা 8 বছর চলে সে যুদ্ধ। 1980 সালে মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের যৌথ অধিবেশনে দেয়া বার্ষিক ভাষণে পশ্চিম এশিয়ার নিরাপত্তার প্রসঙ্গটি তোলেন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জিমি কার্টার। সেখানে তেহরানের ইসলামী বিপ্লবের আঁচ লাগবে না বলে আরব রাষ্ট্রগুলোকে আশ্বস্ত করেন তিনি। 1981 সালের মে মাসে পশ্চিম এশিয়ায় গড়ে ওঠে উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসি। এর সদস্য রাষ্ট্র হল বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। জন্মলগ্ন থেকেই সংগঠনটি ছিল ইরান বিরোধী। পারস্য উপসাগরের একদিকে ইরান এবং অপরদিকে জিসিসি দেশগুলোর অবস্থান। ফলে পারস্য উপসাগরের আধিপত্য নিয়েও বিরোধ শুরু হয় ইরান ও জিসিসির মধ্যে। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে একের পর এক ঘাঁটি গড়ে তোলার অনুমতি দেয় তারা। 1990 সালে সাদ্দামের নির্দেশে কুয়েত দখল করে ইরাকের সেনা। সঙ্গে সঙ্গে এই কুয়েতকে বাঁচাতে ছুটে আসে যুক্তরাষ্ট্র। পশ্চিম ইউরোপের বন্ধু দেশগুলোকে সঙ্গে নিয়ে 1991 সালে সেখানে সামরিক অভিযান শুরু করে ওয়াশিংটন। কুয়েতকে ইরাকের দখল থেকে মুক্ত করায় যুক্তরাষ্ট্রের উপর আরবদের নির্ভরতা আরও বেড়ে যায়। 1991-এর কুয়েত যুদ্ধের পরই যুক্তরাষ্ট্রকে স্থায়ী সামরিক ঘাঁটি তৈরির জন্য জায়গা ছেড়ে দিতে শুরু করে একাধিক উপসাগরীয় রাষ্ট্র। 1995 সালে বাহরাইনে 5ম নৌবহর পাঠায় আমেরিকা। পরের বছর কাতারের আল উদেইদে বিশাল একটা বিমান ঘাঁটি নির্মাণ করে ওয়াশিংটন। 2003 সালে সেখানে স্থানান্তরিত হয় আমেরিকান কেন্দ্রীয় কমান্ড সেন্টকম এর সদর দফতর। ওই বছরের ইরাক যুদ্ধ এবং সাদ্দামের পতনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এভাবে আরবদেরকে যুক্তরাষ্ট্রের ওপর অধিকতর নির্ভরশীল করে তোলা এবং মধ্যপ্রাচ্যে স্থায়ীভাবে ঘাঁটি গেড়ে বসার লক্ষ্যে যুক্তরাষ্ট্র একের পর এক নানা ধরনের উদ্যোগ নিতে থাকে। এর মধ্যে রয়েছে 1999 সালে পশ্চিম এশিয়ার দেশগুলোর সঙ্গে সহযোগিতামূলক প্রতিরক্ষা উদ্যোগ বা সিডিআই চুক্তি, গোয়েন্দা তথ্য ভাগাভাগির চুক্তি, 2006 সালে উপসাগরীয় নিরাপত্তা সংলাপ বা জিএসডি উল্লেখযোগ্য। 2011 সালে বাহরাইনের সরকার বিরোধী আন্দোলন তীব্র হলে সেনা অভ্যুত্থানের পরিস্থিতি তৈরি হয়। ওই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের নেতৃত্বাধীন বাহিনী। তবে এশিয়ায় আমেরিকার নিরাপত্তা সুরক্ষা মারাত্মক অবনতি ঘটে 2025 সালে। গত বছরের সেপ্টেম্বরে কাতারের রাজধানী দোহায় ইরান সমর্থিত হামাসের উপর বিমান হামলা চালায় ইসরায়েল। ইহুদিদের ওই হামলার সময় চোখ বন্ধ করেছিল ওয়াশিংটন। তাছাড়া 2024 সালের হামাস ইসরায়েল যুদ্ধে ইসরায়েল জর্ডানের আকাশসীমা অবাধে ব্যবহার করে এবং ওয়াশিংটন নীরব থাকে। আর বর্তমান চলমান যুদ্ধে ইরানের বৃষ্টি মিসাইলের শিকার হচ্ছে সব আরব দেশগুলো। যুক্তরাষ্ট্র পুরোপুরি ব্যর্থ হয়েছে তাদের নিরাপত্তা দিতে। ফলে আরবরা বিকল্প পথ খুঁজছে বলে বিশ্লেষণধর্মী খবর বের হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে। তাতে বলা হয়েছে চীন ও রাশিয়ার দিকে ঝুঁকে পড়তে পারে আরবরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্র ইরানের মতো আর কোনো শক্তিশালী দেশের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়ায়নি। ফলে এর গভীর পরিণতি অপেক্ষা করছে যুক্তরাষ্ট্রের জন্য। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে আগ্রাসনের পক্ষে তাদের যুক্তি হলো ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং গোটা বিশ্বকে ইরানের পারমাণবিক হুমকি থেকে রক্ষা করার জন্য এটি অপরিহার্য ছিল। যুক্তরাষ্ট্র ইসরায়েলের অভিযোগ, তেহরান গোপনে 11টি পারমাণবিক বোমা তৈরির জন্য পর্যাপ্ত সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ গড়ে তুলেছে। তবে বিশ্বের অধিকাংশ মানুষই তাদের এই অভিযোগ বিশ্বাস করে না। বিশ্বের অধিকাংশ মানুষ বিশ্বাস করে এটা ইরান আগ্রাসনের অজুহাত মাত্র। রাশিয়ার সরকারি সংবাদ মাধ্যম আরটির এক বিশ্লেষণে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ কেবল আরেকটি মধ্যপ্রাচ্যের সংঘাত নয়, এটি স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার পর থেকে এই অঞ্চলকে পুনর্গঠিত করা দীর্ঘ প্রক্রিয়ার সর্বশেষ পর্যায়ে। প্রকাশিত খবর অনুসারে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার একজন ইহুদি এবং ট্রাম্পের ওপর রয়েছে তার বড় ধরনের প্রভাব। তিনি দীর্ঘদিন ধরে ইসরায়েলি রাজনৈতিক মহলগুলোর সাথে যুক্ত। এটা এখন পরিষ্কার যে ইসরায়েলের চাপে ডোনাল্ড ট্রাম্প গত বছর ইরান আগ্রাসনে সম্মত হন। আর এক্ষেত্রে ইরান বিষয়ে ট্রাম্প প্রশাসনের মূল্যায়ন সম্পূর্ণ ভুল ছিল। তাদের ধারণা ছিল হামলার পরপরই ইরানের সরকার পতন ঘটবে। বস্তুত ইরানের রাষ্ট্র ব্যবস্থা ও বাস্তবতা সম্পর্কে তাদের তেমন ধারণা নেই, সেটাই এখন প্রমাণিত হয়েছে। ফলে গোটা অঞ্চলটি আজ বড় ধরনের অস্থিতিশীলতার মধ্যে ডুবিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ তীব্রতর হওয়ার পরে ওয়াশিংটন পরাজয়ের ঝুঁকি এড়াতে এখন একতরফা বিজয়ের ঘোষণা দিচ্ছে বারবার। আরটির বিশ্লেষণে বলা হয়েছে, চলমান যুদ্ধের ফলে সমগ্র অঞ্চলে ইসরায়েলের সামরিক আধিপত্য বৃদ্ধি পেতে পারে। উপসাগরীয় রাজতন্ত্রের মধ্যে ইসরায়েলের অর্থনৈতিক সম্পর্ক গভীর হবে এবং এর মাধ্যমে লাভবান হবে যুক্তরাষ্ট্র। তুরস্ক এখনও একটি স্বাধীন খেলোয়াড় হিসেবে রয়ে গেছে। ইসরায়েলি কৌশলবিদরা ইতিমধ্যেই একটি বৃহত্তর আঞ্চলিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে আঙ্কারার সাথে সম্পর্ক উন্নত করার সম্ভাবনা নিয়ে আলোচনা করছেন। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।